সালামু আলাইকুম শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা আরেকটা চ্যাপ্টার শুরু করেছিলাম। তোমাদের হচ্ছে যে এই চ্যাপ্টারের যদি আগের ভিডিওটা আমরা দেখে থাকি শুরুতে আরেকটা এটা আমাদের এই চ্যাপ্টারের আসলে দ্বিতীয় ভিডিও। আমরা টিস্যু এবং টিস্যুতন্ত্র উদ্ভিদ বিজ্ঞানের বা আমাদের ফার্স্ট পেপারের 8 নম্বর চ্যাপ্টার, যেটা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এবং হচ্ছে যে এই চ্যাপ্টারটাও তুলনামূলক ছোট, টপিক কিছুটা কম, এবং এই চ্যাপ্টারটাও হচ্ছে যে আমাদের নাম্বার পাওয়ার ক্ষেত্রে খুব ভালো একটা চ্যাপ্টার। কারণ এই চ্যাপ্টারের কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো হচ্ছে টু দ্য পয়েন্ট করে লেখা যায়, এবং হচ্ছে যে অ্যান্সার করা তুলনামূলক হচ্ছে যে কম জটিলতাপূর্ণ। আসলে যে এরকম কিছু চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলো থেকে ঘুরানো পেঁচানো কোশ্চেন কিছুটা কম আসে, এবং হচ্ছে যে কোশ্চেনের অ্যান্সারগুলো বইয়ে খুব সুন্দর করে গুছিয়ে আসলে দেয়া আছে। এখান থেকে বাইরে থেকে গুছিয়ে বা অন্য নোট থেকে পড়ার আসলে প্রয়োজন কম পড়ে, এরকম একটা চ্যাপ্টার কিন্তু হচ্ছে টিস্যুতন্ত্র এই চ্যাপ্টারটা। এই টিস্যু ও টিস্যুতন্ত্র চ্যাপ্টারটার ক্ষেত্রে আমরা জানি যে আসলে যেহেতু টিস্যুর কথা আমরা বলতেছি, আমরা এই জন্য ফার্স্ট আমাদের আগের ভিডিও যদি আমরা না দেখে থাকি অবশ্যই আমরা দেখে ফেলবো সেই ভিডিওটা আমরা টিস্যু নিয়ে আলোচনা করছি। টিস্যুর সংজ্ঞা কি ছিল, যে একগুচ্ছ কোষ, একই রকম একগুচ্ছ কোষ একই সাথে অবস্থান করে একটা টিম হিসেবে কাজ করে, একই রকম যদি কাজ করে, এবং তাহলে সেই কোষের যে সমষ্টিকে, এই ধরনের একটা গ্রুপকে, এই ধরনের একটা শ্রেণীকে আমরা হচ্ছে কি বলি, টিস্যু বলি, যেটা বাংলায় কলা বা কলাতন্ত্র বলে। যদিও আমাদের বায়োলজির বইগুলোর ক্ষেত্রে টিস্যু শব্দটা ইউজ করা হয় সাধারণত উদ্ভিদের ক্ষেত্রে, আর কলাতন্ত্র এই শব্দটা কিন্তু আসলে ইউজ করা হয় ছোট ক্লাসগুলোতে আমরা দেখছি যে হচ্ছে যে প্রাণীদের ক্ষেত্রে আসলে, কিন্তু প্রাণী বা উদ্ভিদ সবার ক্ষেত্রে আসলে টিস্যু শব্দটাই হচ্ছে যে একই শব্দ, আসলে এটারই বাংলা অর্থ। টিস্যু বললে কোনো অসুবিধা নাই। আমরা মেডিকেলে বা উন্নত উপরের উঁচু শ্রেণীর ক্লাসগুলোতে কিন্তু আসলে প্রাণীদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে কিন্তু টিস্যু শব্দটাই ইউজ করি। আসলে টিস্যুর বাংলায় হচ্ছে কলা। তো আমরা জানি যে আমাদের মানুষের ক্ষেত্রে কিন্তু টিস্যু ছিল এরকম, বলো তো কলা ছিল। তোমরা 9-10 পড়ে আসছো যে কলাতন্ত্রে সেখানে কি ছিল, 4 ধরনের কলাতন্ত্র থাকে উন্নত স্তন্যপায়ীদের ক্ষেত্রে বা আমাদের মানুষের ক্ষেত্রেও। সেটা হচ্ছে কি ছিল, যে আবরণী কলা, তারপরে হচ্ছে যে যোজক কলা, পেশি কলা, এবং হচ্ছে স্নায়ু কলা। এই 4 ধরনের মূল বা প্রধান রকমের কলা বা টিস্যু দিয়ে হচ্ছে যে আমাদের স্তন্যপায়ী বা মানুষের দেহ হচ্ছে যে গঠিত। তো হচ্ছে যে এরকম উদ্ভিদের ক্ষেত্রে আমরা জানি যে উদ্ভিদের টিস্যুতন্ত্র বা উদ্ভিদের টিস্যু আলোচনার ক্ষেত্রে একটা আমরা কিছু নতুন জিনিস এবং হচ্ছে যে কিছু বেসিক জিনিস আমরা আগের ক্লাসে আলোচনা করছিলাম, যেটার ক্ষেত্রে কি ছিল, যে হচ্ছে যে টিস্যু ব্যাপারটা আসলে উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে কিছুটা ভিন্নভাবে কাজ করে, এবং আসলে অঙ্গ তৈরির ক্ষেত্রে, তন্ত্র তৈরির ক্ষেত্রে একটা পার্থক্য আমরা পড়ছিলাম। দেখো, যারা আমরা আগের ভিডিও দেখছি তাদের হয়তো মনে আছে যে উদ্ভিদের ক্ষেত্রে আসলে অঙ্গ বা তন্ত্র আসলে কি হয় না, তৈরি হয় না। শুধুমাত্র তাদের ক্ষেত্রে কি তৈরি হয়, শুধুমাত্র তাদের ক্ষেত্রে টিস্যু তৈরি হয়, এবং টিস্যুগুলো টিস্যুতন্ত্র। আমি একটা বলছিলাম যে এরকম একটা কথা বলছিলাম যে হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে শুধুমাত্র আসলে 2 রকম টিস্যুর কথা আমরা জানি, যে ভাজক টিস্যু আর কি আছে, স্থায়ী টিস্যু আছে। এই চ্যাপ্টারের প্রথম টপিকই আসলে বলা যায় যে ভাজক টিস্যু। এবং মজার জিনিস হচ্ছে যে উদ্ভিদের শুধুমাত্র ভাজক টিস্যুই থাকে অনেকটা, এরকম বলা যায় আর কি। যদিও আসলে টিস্যু 2 রকম। কেন এটা বলতেছি, কারণ ভাজক টিস্যুগুলাই তোমার হচ্ছে যে পরিবর্তিত হয়ে, বয়স্ক হয়ে গেলে, মৃত হয়ে গেলে আসলে কি হয়, তোমার হচ্ছে স্থায়ী টিস্যুতে পরিণত হয়। এই জন্য আমরা চ্যাপ্টারের শুরুতে বইয়ে দেখবো কি, যে ভাজক টিস্যু এবং তার বৈশিষ্ট্য এবং ছবি সহ বৈশিষ্ট্য দেওয়া আছে, কিন্তু স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যটা হাসান স্যারের বইয়ে আসলে ভাজক টিস্যুর সাথে একই সাথে দেয়া নাই। তোমার হচ্ছে যেটা পরবর্তীতে আরেক জায়গায় একটু পরেই ঠিক তোমার হচ্ছে বা ভাজক টিস্যুর আলোচনার শেষে গিয়ে স্থায়ী টিস্যু সম্পর্কে দেওয়া আছে, যেটা অনেকটা কম গুরুত্বপূর্ণ হিসাবে উপস্থাপন করা হয়েছে, এবং হচ্ছে যে বইয়ে দেখবা যে হচ্ছে যে শ্যাডো আকারে দেওয়া আছে এরকম, যে হচ্ছে এটার মানে বোঝাচ্ছে যে সিলেবাসের সরাসরি সম্পৃক্ত না বা কিছুটা কম গুরুত্বপূর্ণ, কিন্তু আসলে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যটা বা স্থায়ী টিস্যু সম্পর্কে এটা আমাদের জন্য সিলেবাসেরই আসলে তোমার হচ্ছে যে পড়ার পাঠ্য জিনিস আসলে। তো হচ্ছে যে আমাদের ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু দুটোই আমাদের জন্য দরকার, এবং হচ্ছে যে মজার জিনিস হচ্ছে বা ভালো জিনিস হচ্ছে এটা যে ভাজক টিস্যুর বৈশিষ্ট্যটা আমরা যদি বুঝে পড়ি, যেটা স্যারদের খুব পছন্দের একটা টপিক পরীক্ষায়, কিন্তু ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কিন্তু প্রায়ই এসে থাকে। ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলা বইয়ে পয়েন্ট করে দেখবা 14-15টা পয়েন্ট এরকম দেওয়া আছে, বা আমরা 8-10টা পয়েন্ট হচ্ছে আমাদের লিখতে হয় পরীক্ষা যদি আসে। কিন্তু ভাজক টিস্যুর ক্ষেত্রে, স্থায়ী টিস্যুর ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করছি কিনা দেখবা, যারা হয়তো এই চ্যাপ্টার আমরা আগে পড়ি নাই, যে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কিন্তু খুব সহজেই মুখস্থ রাখা যায় বা মনে রাখা যায়, খুব বেশি মুখস্থ করতে হয় না। ভাজক টিস্যুর বৈশিষ্ট্যটাকে আমি তোমাদের শিখিয়ে দেবো। তোমার হচ্ছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্যের ক্ষেত্রে এটাকে যদি আমরা বুঝে পড়ি পয়েন্টগুলোকে, তাহলে আসলে মুখস্থ করার প্রয়োজন পড়ে না। এবং ভাজক টিস্যুর ঠিক প্রায় বিপরীত বৈশিষ্ট্যগুলো আসলে কার বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। ভাজক টিস্যুকে এবং স্থায়ী টিস্যুকে মনে রাখার জন্য খুব সহজ একটা ট্রিক্স আছে, বা হচ্ছে যে খুব সহজ একটা সিস্টেম আছে, যেটার মাধ্যমে আসলে ভাজক টিস্যু, স্থায়ী টিস্যুকে খুব সহজেই মনে রাখা যায়। আমরা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই আমরা হচ্ছে এই ট্রিক্সটা সম্পর্কে বা এই জিনিসটা সম্পর্কে শিখে যাবো ইনশাআল্লাহ। তোমার হচ্ছে যে এই ভিডিও দেখার পরে বা ভাজক টিস্যুর এই সিস্টেমটা আসলে শেখার পরে, জানার পরে, আমরা মনে হয় না ভাজক টিস্যু আমরা ইন্টারমিডিয়েট লাইফে বা ভবিষ্যতে আসলে আর ভুলার খুব একটা
একটা সম্ভাবনা আছে, তুমি ম্যাক্সিমাম পয়েন্টই আসলে মনে থাকা উচিত। আচ্ছা, তো হচ্ছে যে দেখো ভাজক টিস্যুর বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু উদ্ভিদের ক্ষেত্রেও আমরা এটা আসলে কি বলতেছি, কম বয়সী একটা কোষ এবং হচ্ছে যে এটা হচ্ছে বৃদ্ধ কোষ, ওইটারই একটা কম বয়সী কোষের বা একটা শিশু কোষের তারই বৃদ্ধ অবস্থা, অ্যাডাল্ট অবস্থাটাকে আসলে আমরা কি বলতেছি, অ্যাডাল্ট বা বৃদ্ধ অবস্থাটাকে আসলে বলতেছি হচ্ছে স্থায়ী টিস্যু। তো এই জন্য ভাজক টিস্যুকে আমরা বাচ্চাদের সাথে তুলনা করব, আর স্থায়ী টিস্যুকে হচ্ছে আমরা তুলনা করব হচ্ছে একটা বয়স্ক অ্যাডাল্ট, তোমার হচ্ছে যে বৃদ্ধ বা একটা পরিণত এরকম জিনিসের সাথে তুলনা করব, তাহলে বৈশিষ্ট্যগুলো আসলে খুব সহজেই চলে আসে। তো হচ্ছে দেখো যে নর্মালি আমরা যে উদাহরণটা আগের ভিডিওতেও দিয়েছিলাম যে একটা আম গাছের ক্ষেত্রে বা অন্য একটা গাছের ক্ষেত্রে বা উদ্ভিদের ক্ষেত্রে তার যে আঁটি থাকে বা তার যে ফলের ভিতরে থাকা যে বীজ থাকে তার ভিতরে আসলে তার কি থাকে, ভ্রূণটা থাকে, তাই না? যে ভ্রূণটা নিষেকের মাধ্যমে তোমার তৈরি হয়েছিল, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে হোক বা কোনো অন্য উদ্ভিদের ক্ষেত্রে, যে এরকম একটা জাইগোট তৈরি হয়েছিল, সেটাই ভ্রূণে পরিণত হচ্ছে, বহুকোষী ভ্রূণে মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে, তাই না? এরকম বিভাজিত হয়ে আরো অসংখ্য তোমার হচ্ছে যে কোষ সৃষ্টি করে, সেটা তোমার একসময় তোমার হচ্ছে একটা চারা গাছের মতো রূপান্তর হয়, তাই না? এবং এই যে বৃদ্ধি পাচ্ছে যখন বা ভ্রূণ অবস্থায় একটা কোষ, উদ্ভিদের বা প্রাণীর বৃদ্ধি কিন্তু সর্বোচ্চ, তখন কোষ বিভাজনের পরিমাণ, ইন্টেন্সিটি, গতি সবই কিন্তু আসলে খুব দ্রুত এবং বেশি হচ্ছে যে যখন ভ্রূণ অবস্থায় থাকে। উদ্ভিদের ক্ষেত্রেও সত্য, প্রাণীর ক্ষেত্রে সত্য। এবং ভ্রূণ অবস্থার এই কোষগুলো উদ্ভিদের ক্ষেত্রে আসলে আমরা বলছিলাম আগের ভিডিওতে, আমরা বলছিলাম যে উদ্ভিদের ক্ষেত্রে যা বিভাজিত হবে বা নতুন অবস্থার সব কোষই আসলে ভাজক টিস্যু টাইপের, সবই একই রকমের কোষ এবং সবগুলো এগুলো আসলে প্রারম্ভিক ধরনের ভাজক টিস্যু, বা আমরা পরবর্তীতে পড়বো যে হচ্ছে যে ভাজক টিস্যু প্রকারভেদে। তো উদ্ভিদের ক্ষেত্রে এই যে একটা চারা গাছ বের হয়ে তারপরে সেই উদ্ভিদটা কি হচ্ছে, এরকম তোমার হচ্ছে যে একটা পরে উদ্ভিদে পরিণত হচ্ছে, সেটা আরো বড় উদ্ভিদে তোমার হচ্ছে যে একটা পূর্ণাঙ্গ গাছে পরিণত হচ্ছে, তখন আস্তে 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 সেই ভাজক টিস্যুগুলো থেকে স্থায়ী টিস্যু এরকম তৈরি হচ্ছে। এই জন্য উদ্ভিদের ক্ষেত্রে আসলে ভাজক টিস্যু বা ভাজক টিস্যু আসলে উদ্ভিদের কোথায় থাকে, বৃদ্ধি পায় যে সব জায়গাগুলো, সেই জায়গাগুলোতে আসলে থাকবে। তো দেখো, তো এই শিশু কোষগুলা যারা খুব দ্রুত বৃদ্ধি পায়, একটা বাচ্চার কথা যদি আমরা চিন্তা করি, আমরা বলছি এটা পড়ার সময় আমরা বাচ্চা বৃদ্ধ এরকম চিন্তা করব, তাহলে পয়েন্ট গুলা চলে আসবে। একটা বাচ্চার ক্ষেত্রে দেখো, এই কোষগুলোর ক্ষেত্রে আমরা এরকম একটা ভাজক টিস্যুর ক্ষেত্রে আমরা এটাকে বোঝাচ্ছি যে বইয়েও এরকম আমাদের মনে হয় একটা ছবি আছে হাসান স্যারের বইয়ে, এটা হচ্ছে ভাজক টিস্যু, আর নিচের এটা হচ্ছে আসলে কি টিস্যু, এটা হচ্ছে স্থায়ী টিস্যু, তাই না? নিচের এটা হচ্ছে স্থায়ী টিস্যু, ঠিক, এটা হচ্ছে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু কোষগুলার তোমার হচ্ছে যে সাধারণত ষড়ভুজাকৃতির হয়, তবে অনিয়তাকার বা অন্যান্য আকারেরও হতে পারে। তোমার হচ্ছে যে সাধারণত ষড়ভুজাকৃতির বা এরকম হয়, এটা অনেকটা কার সাথে মিল আছে বলতো, অনেকটা বেঞ্জিন চক্রের সাথে মিল আছে, তাই না? যে বেঞ্জিন চক্রে যেরকম হয় অনেকটা এরকম ষড়ভুজাকার। আর আমরা এই ছবিটা আবুল হাসান স্যারের বইয়ে কিন্তু এই ছবিটা দেয়া নাই, তোমার হচ্ছে যে 9-10 বইয়ে তোমাদের এরকম ছিল। আর একটা হচ্ছে যে আজমত স্যার বা অন্য স্যারদের বইয়ে দুই এক জায়গায় পাবা তোমরা, যে হচ্ছে যে হাসান স্যারের বইয়ে নাই। এটা আসলে স্থায়ী টিস্যুর ছবি, যেটা আসলে প্যারেনকাইমা জাতীয় স্থায়ী টিস্যু। তোমার হচ্ছে এটা কি ধরনের স্থায়ী টিস্যু, প্যারেনকাইমা জাতীয় স্থায়ী টিস্যু। আমরা এতটুকু মাথায় রাখি, বইয়ে তোমাদের হাসান স্যারের বইটা নাই, আমরা জাস্ট মাথায় রাখবো। দেখো বাচ্চা, একটা ছোট বাচ্চা চিন্তা করে দেখো, সেই ছোট্ট একটা বাচ্চার শরীরে খেয়াল করে দেখো, সেই ছোট বাচ্চার শরীরে বৃদ্ধি হয় অনেক বেশি। আমরা এক সময় দেখা গেছে আমাদের এখন আর আমরা লম্বাই বাড়তেছি না, বা এরকম অ্যাডাল্ট যারা আমরা হয়ে গেছি, এবং হচ্ছে যে আমরা খেয়াল করে দেখি যে আমাদের জামা কাপড়গুলো হচ্ছে ছোট হয়ে যাচ্ছে না, কিন্তু বাচ্চা অবস্থায় যখন আমরা ছিলাম জামা কাপড়গুলো ছোট হয়ে যাচ্ছিল, কারণ আমরা দ্রুত বৃদ্ধি পাচ্ছিলাম, এবং 3 মাস আগের জামা কাপড়, 6 মাস আগের জামা কাপড় আর নতুন করে হচ্ছে না। ছোট্ট একটা বাচ্চা কিন্তু খুব দ্রুত বাড়ে। তাহলে ভাজক টিস্যু যেহেতু নামেই হয়েছে, এবং যেহেতু একটা শিশুর কথা বলতেছি আমরা, তাহলে ভাজক টিস্যুর কোষগুলা কি হবে, দ্রুত বিভাজন হবে, বা তোমার হচ্ছে এরা কি ক্ষমতা সম্পন্ন হবে, তোমার হচ্ছে যে বিভাজন ক্ষমতা সম্পন্ন হবে। স্থায়ী টিস্যুর এই কোষগুলা একটা বৃদ্ধ বা এরকম অ্যাডাল্ট একজন জীবের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রেও আমরা কি দেখতেছি, তার ঠিক মতো বৃদ্ধি হচ্ছে না, বিভাজন হচ্ছে না। বয়স্ক মানুষের ক্ষেত্রে বা এরকম হাড় ভেঙে গেলে বয়স্ক মানুষের দেখবা যে সহজে জোড়া লাগতেছে না, কারণ তার আসলে বৃদ্ধি বা বিভাজনটা আসলে খুবই কম, ফলে নতুন করে তোমার টিস্যু বা কোষ তৈরি হওয়াটা তাদের খুবই স্লো বা তোমার ঠিক মতো হচ্ছে না। তো হচ্ছে তার মানে কি, এই স্থায়ী টিস্যুর ক্ষেত্রে কি হবে, বিভাজন হবে না, কম বিভাজন ক্ষমতা সম্পন্ন বা অবিভাজন ক্ষমতা সম্পন্ন, বা বিভাজন হয় না। এরা দ্রুত বিভাজন হয় বা বিভাজন ক্ষমতা সম্পন্ন আর কি। তাহলে এরা বিভাজন ক্ষমতা সম্পন্ন না সাধারণত। তোমার হচ্ছে যে এরপরে দেখো যে আরো এরকম আমরা পয়েন্ট চিন্তা করতে পারি, যে একটা বাচ্চার কথা যেহেতু বলতেছি, খেয়াল করে দেখো বাচ্চাদের কি হয়, মুখ দিয়ে অনেক বেশি লালা পড়ে না, দেখবা যে দেখো অনেকে মনে করে দেখো যে বাচ্চাদের শরীরে পানির পরিমাণ, বলতো বয়স্ক মানুষের শরীরে পানির পরিমাণ বেশি নাকি একটা বাচ্চার শরীরে পানির পরিমাণ বেশি? খেয়াল করে দেখো, অবশ্যই একটা বাচ্চার শরীরে পানির পরিমাণ বেশি। বাচ্চাদের স্কিন খুব সফট হচ্ছে, তাদের শরীরে তাদের লালা বেশি, তাদের চোখের পানি দেখো সেটাও বেশি, বাচ্চাদের শরীরে অনেক বেশি ময়েশ্চারাইজড হয়, বাচ্চাদের শরীরে তোমার পানির পরিমাণ, তাদের কোষে পানির পরিমাণ খুবই বেশি হয়। অপরদিকে একটা বয়স্ক মানুষ, ধরো যে আমাদের চেয়ে তারও বয়স্ক মানুষ, বা 50-60 বছরের বেশি, 70-80 বছরের বয়স্ক মানুষ, দেখবা চামড়াগুলা শুকায় গেছে, ভাঁজ হয়ে গেছে, শক্ত শক্ত হয়ে যাওয়ার মতো হচ্ছে। কারণ কি, বয়স্ক মানুষের বা বয়স্কদের যত বৃদ্ধ হচ্ছে, তাই সেই কোষগুলোতে আসলে পানির পরিমাণ কমে যাচ্ছে। তার মানে পানির পরিমাণ কমে যাওয়া মানে আসলে কি কমে যাওয়া,
প্রোটোপ্লাজমের পরিমাণও কি হয়ে যাওয়া বলতো, কমে যাওয়া, তাই না? প্রোটোপ্লাজমের পরিমাণ বা সাইটোপ্লাজমের পরিমাণ হচ্ছে যে কমে যাওয়া, তাই না? অবশ্যই। তাহলে ভাজক টিস্যুর কোষগুলোতে বা একটা বাচ্চার শরীরে হচ্ছে যে প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজমের পরিমাণ কি হবে, বেশি হবে। তাহলে এদের হচ্ছে যে সাইটোপ্লাজমের পরিমাণ হচ্ছে বেশি বা পানির পরিমাণ বেশি। এখানে অনেকগুলো পয়েন্টই আমরা বলতে পারি, প্রোটোপ্লাজমের পরিমাণ বেশি, সাইটোপ্লাজমের পরিমাণ বেশি, পানির পরিমাণ বেশি। এখানে একইভাবে সাইটোপ্লাজমের পরিমাণ কম হবে, প্রোটোপ্লাজমের পরিমাণ হচ্ছে যে কি হবে, কম হবে, তাই না? এরকম স্থায়ী টিস্যুর ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে একই রকম আমরা ভাবে মিলে যাবে। খেয়াল করে দেখো যে এই কোষগুলা নিউক্লিয়াস কি হচ্ছে, সাইজে বড় হচ্ছে, নিউক্লিয়াস সাইজে বড় হচ্ছে। এই কোষগুলা নিউক্লিয়াস হচ্ছে কি সাইজে ছোট, তাই না? অবশ্যই, কারণ হচ্ছে যে এই কোষগুলা দেখো যে তোমার হচ্ছে এই কোষগুলা হচ্ছে বিভাজিত হয়, এরা বিভাজন হচ্ছে, দ্রুত বিভাজন বা বিভাজন হচ্ছে। বিভাজন যেহেতু হচ্ছে, বিভাজনের ব্যাপারটা আমরা জানি সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিভাজনের ক্ষেত্রে মেইন দায়িত্ব পালন করে বা গুরুত্বপূর্ণকে ক্যারিওকাইনেসিস বা কার বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন। তাহলে যেই কোষটা বিভাজিত হয়, যেই কোষটার বিভাজিত হওয়ার প্রয়োজন, তার অবশ্যই নিউক্লিয়াসে বিভিন্ন রাসায়নিক পদার্থের পরিমাণ, বিভিন্ন রকম কাঁচামাল যেগুলো বিভাজনের জন্য লাগবে, সেগুলোর কি দরকার, বেশি। তাহলে অবশ্যই যেই কোষ বিভাজিত হয় না সেই কোষের চাইতে কোন কোষের নিউক্লিয়াস বড় হবে? স্বাভাবিকভাবেই অবশ্যই ভাজক টিস্যু নিউক্লিয়াস কি হবে, বড় হবে। ভাজক টিস্যু নিউক্লিয়াস কি হবে, বড় হবে। নিউক্লিয়াস তোমার হচ্ছে যে কি হবে, নিউক্লিয়াস হচ্ছে এর নিউক্লিয়াস হচ্ছে কি হবে, বড় হবে। নিউক্লিয়াস বড় হবে এবং বিভাজন ক্ষমতা সম্পন্ন বা অনেক বেশি বিভাজন প্রবণ হচ্ছে যে একটা কোষ হবে কাদের ক্ষেত্রে, ভাজক টিস্যুর ক্ষেত্রে। নিউক্লিয়াস কি হবে, সাইজে তাহলে বিপরীত হবে। আমরা বলছি যে ভাজক টিস্যুর সাথেই আমরা বিপরীত বৈশিষ্ট্যগুলো পড়লে স্থায়ী টিস্যুর খুব সুন্দরভাবে বৈশিষ্ট্যগুলো তোমার হচ্ছে কিন্তু চলে আসে। একই সাথে আরেকটা জিনিস আমরা শিখে ফেলি, পার্থক্য, এই টপিকটা ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর পার্থক্য কিন্তু যে কোনো রিটেন পরীক্ষাতে খুবই কমন একটা কোশ্চিন, আমাদের এটাও শেখা উচিত এবং সেটা একই সাথে আসলে শেখা হয়ে যাবে, বৈশিষ্ট্য শেখা হয়ে যাবে। খেয়াল করে দেখো যে এই কোষগুলা অনেক বেশি ঘন সন্নিবেশিত। দেখো এই কোষগুলা হচ্ছে যে অনেক বেশি ঘন সন্নিবেশিত, একটার সাথে আরেকটা হচ্ছে লেগে থাকে, একটার সাথে আরেকটার আন্তঃকোষীয় ফাঁক বা আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকে না বললেই চলে। আমরা ছবিতেও দেখতেছি বা বাস্তবে যেটা হয়, কিন্তু এই কোষগুলো দেখো আন্তঃকোষীয় ফাঁক থাকে, আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকে। এর কারণ হচ্ছে কি, দেখো যখন কোষের সাইটোপ্লাজমের পরিমাণ বেশি হয়, প্রোটোপ্লাজমের পরিমাণ বেশি হয়, মানে কার পরিমাণ আসলে বেশি, যখন কোষে পানির পরিমাণ বাড়তেছে, কোষে পানির পরিমাণ বাড়লে, খেয়াল করে দেখো আমরা 9 নম্বর চ্যাপ্টারে পড়ছি বা অন্য জায়গায়, কোষে পানির পরিমাণ বাড়লে কোষ কি হয়, স্ফীত হয়। কোষের তোমার হচ্ছে যে নর্মালি চিন্তা করো যে তোমার হচ্ছে যে বয়স্ক মানুষের কোষ চামড়াগুলো কি হচ্ছে, ভাঁজ হয়ে থাকতেছে না, সংকুচিত হয়ে থাকতেছে না, ভাঁজ ভাঁজ এরকম হয়ে থাকতেছে না। কিন্তু যখন তোমার হচ্ছে যে একটা বাচ্চার স্কিন যদি আমরা দেখি, ত্বক দেখবো যে সেখানে ভাঁজ থাকতেছে না অনেক বেশি, সেই জায়গায় চামড়াগুলা তোমার কুচকায় কুচকায় আছে, এরকম মনে হচ্ছে না, টান টান হয়ে আছে, একদম তোমার হচ্ছে এরকম টান টান হয়ে আছে। প্রোটোপ্লাজম বা পানির পরিমাণ বেশি, এই জন্য এটাকে টান টান হয়ে থাকে। কোষগুলার তাদের সর্বোচ্চ আয়তনে থাকে, সর্বোচ্চ আয়তনে থাকে, যেটা ওই কোষের পক্ষে সম্ভব। ফলে এই আন্তঃকোষীয় জায়গাগুলোতে ফাঁকা জায়গা তৈরি হয় না আন্তঃকোষের জায়গাতে, কিন্তু এই জায়গাগুলো আস্তে আস্তে কি হয়ে গেছে, শুকায় গেছে। হ্যাঁ, কোষগুলো হয়তো লম্বায় অনেক বড়, সাইজে অন্য দিক থেকে বড় হতে পারে, কিন্তু তোমার শুকায় যাওয়ার কারণে আগে যে জায়গাগুলো আসলে সবাই তোমার হচ্ছে এগুলো পূরণ হওয়া ছিল, এগুলো একটার সাথে একটা সম্পূর্ণ লেগেছিল, এই জায়গাগুলোতে তোমার কি তৈরি হয়েছে, গ্যাপ তৈরি হয়েছে এবং ষড়ভুজাকার আকৃতিটাও সাধারণত থাকে না। তোমার হচ্ছে এই কারণে কি হচ্ছে, এই জায়গাগুলোতে আন্তঃকোষীয় ফাঁকা জায়গা তৈরি হচ্ছে। তাহলে ভাজক টিস্যুর ক্ষেত্রে কি হবে না, আন্তঃকোষীয় ফাঁক বা ফাঁকা থাকবে না, ভাজক টিস্যুর ক্ষেত্রে থাকবে না। তাহলে এর ক্ষেত্রে কি হবে, থাকবে। এর ক্ষেত্রে যে থাকবে না, তাহলে এর ক্ষেত্রে কি হবে, থাকবে। আন্তঃকোষীয় ফাঁকা জায়গা এর ক্ষেত্রে থাকবে না, এর ক্ষেত্রে আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকবে। আচ্ছা, খেয়াল করে দেখো যে ভাজক টিস্যুর ক্ষেত্রে যেহেতু অনেক বেশি বিভাজন হয়, নিউক্লিয়াস যেহেতু অনেক বেশি রাসায়নিক কার্যক্রম করে বিভাজনের জন্য, এই কোষগুলোতে সাইটোপ্লাজম এবং প্রোটোপ্লাজমের পরিমাণ যেহেতু বেশি, আগের পয়েন্টগুলো থেকেই পরের পয়েন্টগুলো অটোমেটিক চলে আসবে। ফলে দেখা গেছে কি যে এই কোষগুলার কি হবে বেশি, এই কোষগুলার বিপাক বেশি হবে। বিপাক কি জিনিস, আমরা তোমার হচ্ছে যে বিপাক সম্পর্কে আমরা তোমার ডিটেলস আরো আলোচনা আমরা কোন চ্যাপ্টারে পড়ছি বলো তো, খেয়াল করে দেখো। পরিপাক চ্যাপ্টারে, মানব দেহের যে পরিপাক চ্যাপ্টার, সেখানে যকৃতের বিপাকীয় ভূমিকা ছিল। এরকম অসংখ্য জায়গায় বিপাক শব্দটা কিন্তু বায়োলজিতে আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা এখানে ডিটেলস খুব বেশি বলবো না, আমরা খালি বলি বিপাক হচ্ছে জীবিত কোষের যে অসংখ্য উপচিতি অপচিতিমূলক বিক্রিয়া হয়, ভাঙা গড়ার যে বিক্রিয়াগুলো হয় জীবিত কোষে, এবং অবশ্যই পানির উপস্থিতিতে। বিপাকের জন্য কাকে অবশ্যই প্রয়োজন, অনেক বেশি প্রয়োজন, জীবিত কোষ, মানে সেটা আসলে কাকে বোঝাচ্ছে, পানির কথা। তাহলে যে দেখো পানি কার বেশি,
পানি হচ্ছে তোমার এই কোষগুলোর বেশি ভাজক টিস্যুর, তাহলে অবশ্যই বিপাক কার বেশি হবে? ভাজক টিস্যুতে বিপাক হার বেশি হবে, বিপাক হার বেশি হবে ভাজক টিস্যুর ক্ষেত্রে। তাহলে এদের ক্ষেত্রে কি হবে? পানির পরিমাণ কম, কোষগুলো তোমার হচ্ছে যে মৃত দিকে চলে যাচ্ছে, কেউ কেউ মৃত, যেমন হচ্ছে কোলেনকাইমা, স্কেলেনকাইমা, তাই না? এটা তোমার হচ্ছে যে মৃত, ফলে তোমার হচ্ছে যে এইগুলাতে ভাজক তোমার হচ্ছে বিপাক হার কি হবে? কম হবে। ভাজক টিস্যুতে কি হবে? বিপাক হার বেশি হবে। আর একটা জিনিস হচ্ছে, আমরা এই পয়েন্টগুলো থেকে আরো পয়েন্ট চলে আসবে। দেখো যে আমরা বলতেছি বাচ্চাদের স্কিন কি হচ্ছে? তারা হচ্ছে পাতলা হচ্ছে। বয়স্কদের স্কিন কি হয়? শুধু ভাঁজ ভাঁজ হয়ে আছে, শুকনা, সেটাই না। বয়স্ক যে কোনো প্রাণীর বা দেখো মানুষের ক্ষেত্রেও তাদের চামড়া কি হয়? মোটা হয়। বয়স্ক প্রাণীদের ক্ষেত্রে বা বয়স্ক মানুষের ক্ষেত্রে তার চামড়া অবশ্যই, একটা বাচ্চার স্কিন খুবই সফট, খুবই পাতলা। তাহলে অবশ্যই এর ক্ষেত্রে দেখা গেছে কি হয়? কোষ প্রাচীরে শুধুমাত্র মধ্যপর্দা থাকে বা কোষ প্রাচীর খুবই পাতলা হয়। যদি প্রাথমিক প্রাচীর থাকেও, তবে সাধারণত সেকেন্ডারি প্রাচীর এদের থাকে না। কিন্তু এই কোষগুলো দেখো, এদের প্রাচীর কি হবে? এদের প্রাচীর পুরু হবে, কারণ এদের চেয়ে এদের বয়স বেশি। এই কোষগুলোর বয়স সামান্য, দেখা গেছে এরা খুবই ইয়াং কোষ। এদের আরেকটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে এরা হচ্ছে যে কম বয়স্ক বা তরুণ কোষ, কম বয়সী কোষ, তরুণ বা তোমার হচ্ছে যে কম বয়সী কোষ, তাই না? তরুণ বা কম বয়সী কোষ, তরুণ বা কম বয়সী কোষ। এরা তার মানে হচ্ছে কি? বয়স্ক কোষ। তাহলে বয়স্ক কোষ হওয়ার কারণে এদের কোষ প্রাচীরে অনেক দিন, এদের বয়স অনেক বেশি, ফলে অনেক দিন ধরে এগুলোতে কি জমছে? অনেক দিন ধরে এগুলোতে সেলুলোজ, তোমার হচ্ছে হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, তোমার হচ্ছে যে এই লিগনিন, সুবেরিন, তাই না? লিগনিন, তারপরে সুবেরিন, এসব রাসায়নিক পদার্থ কিন্তু জমছে। জমে তোমার হচ্ছে এই কোষগুলোর প্রাচীর অবশ্যই কি হবে? পুরু হবে। আরো যত দিন যাবে, এগুলো স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ যদি তৈরি করে, তখন কিন্তু কি হবে? এগুলোর পরিমাণ আরো বেড়ে যাবে, ফলে আরো মোটা হবে বা ই হবে, তাই না? তাহলে অবশ্যই কি হচ্ছে? যে ভাজক টিস্যুর তোমার হচ্ছে যে কোষ প্রাচীর কি হচ্ছে? এদের কোষ প্রাচীর হচ্ছে পাতলা হচ্ছে। এদের কোষ প্রাচীর তুলনামূলক কি হচ্ছে? এদের কোষ প্রাচীর তুলনামূলক হচ্ছে পাতলা হবে। তাহলে এদের কি হবে? পুরু হবে। এবং কোষ প্রাচীরে এদের তোমার অসংখ্য রাসায়নিক পদার্থ জমার কারণে এদের কোষ প্রাচীর অনেক বৈচিত্র্যপূর্ণ হয়। তা খুব স্বাভাবিক, কারণ রাসায়নিক পদার্থের ভ্যারাইটি বেশি, পরিমাণ বেশি, ফলে এদের কোষ প্রাচীর কি হয়? অলংকৃত হয়। কোষ প্রাচীরে তোমার হচ্ছে যে বিভিন্ন রাসায়নিক পদার্থের পরিমাণ উপস্থিতি বেশি, ফলে এদের ভ্যারাইটি বেশি, বৈচিত্র্য বেশি, অলংকৃত হয়। কিন্তু ভাজক টিস্যুর ক্ষেত্রে পাতলা এবং শুধুমাত্র মধ্যপর্দা বা প্রাথমিক প্রাচীরে কিছু অংশ থাকতে পারে, যেখানে আসলে তোমার পেকটিন বা পেকটিক অ্যাসিড জাতীয় পদার্থ আর কিছুটা সেলুলোজ থাকে, খুব বেশি অন্য রাসায়নিক পদার্থ থাকে না। ফলে এদের কোষ প্রাচীরগুলো কি হবে না? তোমার হচ্ছে কোষ প্রাচীর কি হবে না? অলংকৃত হবে না। এদের কোষ প্রাচীর সাধারণত অলংকৃত হবে না, বা কম অলংকৃত তোমার হচ্ছে যে হবে। আর এদের কোষ প্রাচীর কি হবে? বেশি অলংকৃত হবে, তাই না? আচ্ছা, তাহলে এইভাবে সবগুলো পয়েন্ট কিন্তু দেখো, আমার কাছে মনে হয় না যে হচ্ছে এটা আসলে আমাদের খুব বেশি মুখস্থ দরকার আছে। আমরা যদি এই ভিডিও দেখি বা বই পরবর্তীতে পড়ার সময় যদি হচ্ছে একটু মনোযোগ দিয়ে, বা তোমার হচ্ছে যে আমরা একটু যদি মাথায় রেখে জিনিসগুলো চিন্তা করে, তোমার হচ্ছে যে আমরা একদম ভিজুয়ালাইজ করে তোমার হচ্ছে ছবি সহ পড়ার চেষ্টা করি, তাহলে হচ্ছে আমাদের মনে হয় না যে এই টপিকটা বা এই ইয়াটা আমাদের হচ্ছে যে আমরা আসলে আর ভবিষ্যতে ভোলার খুব একটা সম্ভাবনা নাই। তো হচ্ছে দেখো যে তোমার হচ্ছে যে এরকম আরো একটা পয়েন্ট হচ্ছে যে দেখো, কোষ গহ্বর এদের থাকে না, থাকলেও খুব ছোট অথবা থাকে না, কিন্তু এদের কিন্তু বড় কোষ গহ্বর থাকে। তোমার হচ্ছে স্থায়ী টিস্যুদের কি থাকে? বড় কোষ গহ্বর থাকে। খেয়াল করে দেখো, এটা কিন্তু বাচ্চা এবং বয়স্কদের সাথে কিন্তু এই উদাহরণটাও কিন্তু মিলায় ফেলা যায়। তোমার হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে কি হয়? তোমার হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে দেখো, একটা ছোট্ট বাচ্চা, তার কি জমানো জিনিস বা স্টোর করা জিনিস বেশি থাকে বা সঞ্চয়ী জিনিস বেশি থাকে না? একটা বয়স্ক মানুষের সঞ্চয়ী জিনিস বেশি থাকে বা তার হচ্ছে ব্যাংক ব্যালেন্স এইসব বেশি থাকে? বলতো অবশ্যই একটা বয়স্ক মানুষের। একটা বাচ্চা ধরো কেবল আসছে পৃথিবীতে, 6 মাস, 1 বছর, 2 বছর, সে তো আসছেই মাত্র, ফলে তার তো নিজের জামা কাপড়ও এত বেশি বা এত জমানো কিছু না। একটা ধরো 50 বছরের বয়স্ক মানুষ, 60 বছরের বা এরকম, সে গরিব মানুষ হলেও তার লাইফে অসংখ্য জিনিস অনেক বছর অতিবাহিত করার কারণে দেখা গেছে তার জমানো জিনিসের পরিমাণ হচ্ছে বেশি। ফলে যে জমাকৃত বস্তু, স্টোর করা বস্তু, কোষ গহ্বর, এসব আসলে কার দরকার? এসব আসলে স্থায়ী টিস্যুর দরকার। কোষ গহ্বরের কাজ কি? দেখো, কোষ গহ্বরের অনেক কাজ আছে। কোষ রস ধারণ করে, আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ছি, আমরা ডিটেলস খুব বেশি যাব না সেখানে। তোমার হচ্ছে যে কোষ রস ধারণ করে, বিভিন্ন রাসায়নিক পদার্থ তোমার হচ্ছে যে এখানে ধারণ করে, তোমার হচ্ছে স্টোর হাউসের মতো কাজ করে। যদিও কোষ গহ্বরে আরো কাজ আছে, পানির সাম্যতা, পিএইচ এর ব্যালেন্স, এসবও সে কন্ট্রোল করে। তোমার হচ্ছে যে এছাড়া তোমার হচ্ছে যে স্টোর হাউস হিসেবে কিন্তু কোষ গহ্বর কাজ করে উদ্ভিদের ক্ষেত্রে। এই জন্য উদ্ভিদে থাকে, কিন্তু প্রাণীতে সাধারণত সঞ্চিত পদার্থ খুব একটা থাকে না, কিন্তু উদ্ভিদে কিন্তু রাবার, গাম, ল্যাটেক্স, এসব বিভিন্ন ধরনের মোম জাতীয় পদার্থ, এসব রাসায়নিক পদার্থ থাকে। এবং অবশ্যই একটা কচি গাছে তোমার এসব পদার্থ বেশি থাকবে না। অবশ্যই যখন বড় হবে গাছটা, অনেক বেশি সময় যাবে, অনেক রাসায়নিক পদার্থ দিনের পর দিন জমবে, তখনই আসলে সেই অ্যাডাল্ট বা বয়স্ক গাছে আমরা এইসব জিনিসের বেশি পাবো। তাহলে অবশ্যই কোষ গহ্বর তোমার থাকবে। কার থাকা উচিত? কার দরকার? কার বেশি রাসায়নিক পদার্থ তোমার জমা করা রাসায়নিক পদার্থ বেশি? স্থায়ী টিস্যুর। তাহলে ভাজক টিস্যু তোমার হচ্ছে কি থাকবে না? ভাজক টিস্যুর তোমার কোষ গহ্বর থাকে না, কোষ গহ্বর থাকে না। এবং একই সাথে তোমার হচ্ছে আরো একটা পয়েন্ট আমরা বলতে পারি যে বিভিন্ন জমানো বস্তু, খরিত বস্তু, তাই না? তোমার হচ্ছে বিভিন্ন খরিত বস্তু, তারপরে হচ্ছে যে
বর্জ্য পদার্থ, তারপরে হচ্ছে যে তোমার এই সঞ্চিত পদার্থ, তোমার হচ্ছে এইসব পদার্থ, সঞ্চিত পদার্থ থাকে না বা কম থাকে, সঞ্চিত পদার্থ কম থাকে। তোমার হচ্ছে এদের ভাজক টিস্যুর ক্ষেত্রে সঞ্চিত পদার্থ এইসব, বর্জ্য সঞ্চিত পদার্থ এইসব কম থাকে বা তোমার হচ্ছে যে থাকে না, তোমার হচ্ছে এরকম জিনিস। আর স্থায়ী টিস্যুর ক্ষেত্রে এগুলো তোমার হচ্ছে কি হবে, থাকবে। তাহলে হচ্ছে দেখো যে আমরা আমাদের বেশিরভাগ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আসলে আমাদের চলে আসছে। আরো একটা পয়েন্ট আছে, যেমন হচ্ছে ভাজক টিস্যুর কোষগুলো হচ্ছে যে তোমার হচ্ছে যে খুবই বর্ধনশীল, তোমার হচ্ছে যে অনেক বেশি বর্ধনশীল, তোমার হচ্ছে যে তারপরে হচ্ছে যে ভাজক টিস্যুগুলার পরিবর্তিত হয়ে স্থায়ী টিস্যুতে পরিণত হয়। স্থায়ী টিস্যুগুলো থেকে অনেক সময় আবার ভাজক টিস্যু তৈরি হতে পারে, সেগুলোকে আমরা সেকেন্ডারি ভাজক টিস্যু বলি। আবার ভাজক টিস্যুর ক্ষেত্রে তোমার হচ্ছে কি থাকে, ভাজক টিস্যুর ক্ষেত্রে তোমার হচ্ছে আবার থাকতে পারে, ভাজক টিস্যুর ক্ষেত্রে তোমার হচ্ছে প্রোপ্লাস্টিড থাকে, তোমার এরকম আদি প্লাস্টিড, প্রো বা আদি প্লাস্টিড। বইয়ে তোমার হচ্ছে এরকম লেখা আছে প্রো, যেটা আসলে অর্থ হচ্ছে আদি প্লাস্টিড। তোমরা একটু খেয়াল করে দেখো যে এই আদি প্লাস্টিড কথাটা কিন্তু আমরা কোষ চ্যাপ্টারে পড়ছিলাম, যে উন্নত একটা উদ্ভিদ কোষের যে প্লাস্টিড তোমার হচ্ছে থাকে, সেই প্লাস্টিডটা তোমার হচ্ছে যে শুরুর দিকে তোমার হচ্ছে আদি প্লাস্টিড থাকে, পরবর্তীতে সেটা অ্যাডাল্ট অবস্থাতে পরিণত প্লাস্টিডে পরিণত হয়। এই প্রো প্লাস্টিড বা আদি প্লাস্টিড অবশ্যই কার থাকবে, যে আগে আসছে। কে আগে আসছে? বাচ্চারা আগে আসছে। বাচ্চাই তো বয়স্ক হয়ে সেই বাচ্চাটা পরে বৃদ্ধ হয়েছে, বৃদ্ধ তো বর্তমান অবস্থা। তাহলে সেই বৃদ্ধই কিছু অনেক বছর আগে কি ছিল, বাচ্চা ছিল। তাহলে আদি অবস্থা, তাহলে আদি কোষকে আসলে বা এরকম বলা যেতে পারে আদি অবস্থা হচ্ছে ভাজক টিস্যু। সেই ভাজক টিস্যুতে তোমার হচ্ছে প্রোপ্লাস্টিড থাকে, যেটা সে বয়স্ক হয়ে গেলে বা স্থায়ী টিস্যুর ক্ষেত্রে সেটা তোমার কি হবে, তোমার হচ্ছে সুগঠিত প্লাস্টিড বা প্লাস্টিড থাকবে। আর এখানে কি থাকবে, প্রোপ্লাস্টিড থাকবে। ঠিক, তাহলে হচ্ছে আমরা এই পয়েন্টগুলো তোমার হচ্ছে যে আমরা খেয়াল করে দেখো যে হচ্ছে যে ভাজক টিস্যু এবং হচ্ছে স্থায়ী টিস্যুর যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমরা খুব সহজেই তোমার হচ্ছে যে এই যে বাচ্চা এবং বয়স্ক এরকম যদি চিন্তা করি, এরকম চিন্তা করলে কিন্তু আমাদের সুন্দরভাবে তোমার হচ্ছে যে ভাজক টিস্যু এবং হচ্ছে যে স্থায়ী টিস্যুর সবগুলো বৈশিষ্ট্য এরকম চলে আসে, যেগুলো আমাদের পরীক্ষাতেও আসে। আমরা বই এভাবে বুঝে পড়লে, বাকিটা বই থেকে তোমার হচ্ছে যে লেখার ভাষাটা বা ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমরা দেখে নিয়ে আমরা খুব সুন্দর করে পরীক্ষা আসলে লিখতে পারবো, অথবা বই না দেখেও আসলে খুব সুন্দর করে আমরা চাইলে এই পয়েন্টগুলো থেকে সুন্দর করে আসলে লেখা সম্ভব। আমাদের গ এবং ঘ নম্বরের যে কোশ্চেনগুলো আছে, সৃজনশীল কোশ্চেন, সেই কোশ্চেনগুলো অ্যান্সার করার ক্ষেত্রে আমাদের খুব ভালো বেশি কাজে দিবে। এই ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর সম্পর্কে সামনে আরো ডিটেলস তোমার হচ্ছে আলোচনা কিন্তু আছে, বিশেষ করে ভাজক টিস্যুর যে তোমার হচ্ছে অনেক বেশি তোমার হচ্ছে যে শ্রেণী বিভাগ আছে। ভাজক টিস্যু অনেক ধরনের হয়, তার কাজের উপর ভিত্তি করে, অবস্থানের উপর ভিত্তি করে, সেই ভাজক টিস্যুর কাজ অবস্থানের উপর ভিত্তি করে এবং হচ্ছে তার যে শ্রেণী বিভাগ আছে, তার যে এগুলোর উদাহরণ সহ আমরা এর পরের লেকচারে আমরা অবশ্যই শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। আমাদের পরবর্তী সেই ভিডিও তোমরা অবশ্যই দেখবে। সেই পর্যন্ত খুব ভালো থাকো। আল্লাহ হাফেজ।